দার্জিলিং আপামর বাঙালির সেন্টিমেন্ট ও নস্টালজিয়া জুড়ে থাকা এক নাম। আর সেই নস্টালজিয়ার টানেই দুবার ঘুরে আসার পরেও এ আমার ৩ নম্বরবার দার্জিলিং ভ্রমণ। কিন্তু পরিবারের বাকি 2 সদস্যের এটা কিন্তু প্রথমবার দার্জিলিং ভ্রমণ ছিল। দার্জিলিং বা উত্তরবঙ্গ যাওয়ার জন্য দার্জিলিং মেলের কোনো বিকল্প আমার কাছে নেই। তাই দার্জিলিং মেলেরই 2 এসির টিকিট কেটে আমরা রওনা দিয়েছিলাম উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গ এই জন্য বললাম কারণ এবার দার্জিলিংয়ের সঙ্গেও আমরা যাব আরও 2টো উত্তরবঙ্গের অফবিট জায়গায়। কলকাতায় আমাদের এখন সবে শুরু হয়েছে বর্ষা, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু চলছে ভালো রকম বৃষ্টি। তাই বৃষ্টি ভেজা পাহাড় দেখার এবার আমাদের সবারই সৌভাগ্য হবে। এসব 7-5 ভাবতে ভাবতে ঠিক সময় মতো ট্রেন দিল ছেড়ে। আর ট্রেনে উঠেই দেখা হয়ে গেল এই 2 বয়সে প্রবীণ কিন্তু মনে নবীন এক দম্পতির সঙ্গে। রিটায়ার্ড এই দম্পতি প্রতি 6 মাসে বেরিয়ে পড়েন পাহাড়ের টানে। দারুণ লাগলো দেখে। আর দেখুন আমার কন্যাকে, সে বসে আছে তার একদম বেস্ট ফ্রেন্ডের সাথে। ট্রেনের এসি কামরার বিবরণ দিয়ে আর অযথা সময় নষ্ট করব না, কারণ এর সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। তবে আর একটা জিনিস খুব অবাক লাগে, ট্রেনে উঠলেই বিভিন্ন রকম কোম্পানির কিন্তু জল আমাদের ব্যবহার করতে হয়, যেমন তুহিনা, রেলনীর, অ্যাকোয়া ব্লাস্টার, সব আলাদা আলাদা নাম। এখানে আপনি চাইলেও আমাদের কিনলে বিসলারি এগুলো কিছুতেই পাবেন না। যাই হোক, এর কিছুক্ষণ পরেই টিটি এলেন টিকিট চেক করতে। আর রাতে ট্রেন বলে উনি চলে যাওয়ার পরেই যে যার মতো শোয়ার জন্য নিজেদের গুছিয়ে নিল। তবে এটা দেখে ভালো লাগলো, এই পুরো জার্নি টাইমে এক্সট্রা ক্লিনিং ড্রাইভের একটা পরিচয় পাওয়া গেল। দুবার এসে পুরো কামরাটা কিন্তু রেলের কর্মীরা এসে পরিষ্কার করে দিয়ে গেলেন। ভালো লাগলো দেখে। রাতে কোনোদিনই আমার ট্রেনে বিশেষ সাউন্ড স্লিপ হয় না, তাই ঘুম আমার বেশ সকালে ভেঙে যায়। আর ট্রেন জার্নির এই সময়টা আমার ভীষণ প্রিয়। একদম ভোরবেলা চারিদিক যখন একদম নিশ্চুপ থাকে, তখন দূরে দেখা যায় আস্তে আস্তে সূর্য ওঠা আর অনেক অনেক সবুজ, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা একেবারেই দেখতে পাই না। আর এই সময়টা কিন্তু একদম নিজের থাকে আমাদের, একদম নিজের সাথে নিজের কথা বলা, অনেক চিন্তা ভাবনা যেটা আমরা দৈনন্দিন জীবনে ভেবেই উঠতে পারি না, সেগুলোর জন্য বরাদ্দ থাকে এই সময়টা, এই সকালগুলো। দার্জিলিং মেল সময় নিয়ে কোনো রকম অসুবিধে হয় না, একদম টাইমে থাকে সব সময়। তাই কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম কিষানগঞ্জ স্টেশনে। কিষানগঞ্জ স্টেশনটি কিন্তু বাংলা ও বিহারের বর্ডারে অবস্থিত। কিন্তু জানেন কি, মুঘল অধিকৃত ভারতবর্ষে এই কিষানগঞ্জ কিন্তু ছিল নেপালের অন্তর্গত, আর এর নাম ছিল তখন নেপালগড়। পরে সময়ের পরিবর্তনের সঙ্গে নামের পরিবর্তন ঘটেছে। কিষানগঞ্জ থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতে লাগে ওই 1.5 ঘন্টা মতো। দার্জিলিং মেল একদম সময় মতো আমাদের পৌঁছে দিয়েছিল। এনজেপিতে নামার পরে ওয়েদার কিন্তু বেশ একটু গরমের দিকেই ছিল। আর স্টেশনের এই বিরাট র্যাম্পটা থাকাতে লাগেজ নিয়ে যাতায়াত করতে কিন্তু খুব সুবিধা হয়েছিল। তবে র্যাম্প যতটা সুন্দর এবং স্মুথ ছিল, যেখানে এসে র্যাম্পটা শেষ হলো সেই ট্যাক্সি স্ট্যান্ডের জায়গাটার অবস্থা কিন্তু বেহাল ছিল। বিশেষ করে বর্ষাতে আরও অবস্থা কাহিল ছিল জায়গাটার। পুরো ট্রিপটার জন্যই আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম, যে গাড়িটি অলরেডি পৌঁছে গিয়েছিল এনজেপি স্টেশনে। আর ইনি ছিলেন আমাদের গাড়ির ড্রাইভার, সদা হাস্যময় সুইডেন। আমাদের আগামী 4 দিনের ট্যুরের নেভিগেটর এবং গাইড বলা যেতে পারে। সুইডেনের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, আপনারা এলে অবশ্যই ওকে যোগাযোগ করতে পারেন। ভীষণ কোঅপারেটিভ এবং খুব ভালো ছেলে। ওর কাছে রয়েছে 2টি গাড়ি ছোট পরিবারের জন্য, মানে আমাদের 3 জনের জন্য ও প্রথমত ওয়াগনার নিয়ে এসেছিল, কিন্তু 4-5 জন পরিবারের জন্য ওর কাছে রয়েছে একটি আর্টিগাও। ট্রেন থেকে নেমেই মেয়ে অন্তত 4-5 বার জিজ্ঞাসা করে ফেলেছিল, মা পাহাড় কোথায়? ভেবেছিল ট্রেন থেকে নেমেই সোজা গিয়ে পাহাড়ের কোলে পড়বে।
কিন্তু কি করে বোঝাই যে নিউ জলপাইগুড়ি বা তার আশেপাশের এলাকা হয়ে উঠেছে একদম শহুরে। পাহাড় আর চা বাগান দেখতে গেলে যেতে হবে এখনো অনেকটা পথ। আমরা সিলেক্ট করেছিলাম কার্শিয়াং হয়ে আমাদের প্রথম গন্তব্যে যাওয়ার, যেটা ছিল মাংপুর কাছে রাংজু ভ্যালি বলে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। নর্থ বেঙ্গলে এসে মোমো খাওয়ার খিদেটা যেন বেশ বেশি করেই পেয়ে যায়। একটু আগেই কিন্তু ব্রেকফাস্ট করেছি, কিন্তু মোমো দেখে আর পারা গেল না। এক প্লেট আমি মা আর মেয়ে মিলে আমরা খেয়েই ফেললাম। পাশে ছিল একটা ছোট স্টেশনারি দোকান, যেখানে অনেক ফ্রুটস ছিল, টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিসপত্রও পাওয়া যাচ্ছিল। আমরা সেখান থেকে কিছু জিনিসপত্র, জল, কিছু ফ্রুটস কিনে নিলাম আমাদের রাস্তার জন্য। যে পথ ধরে আমরা যাচ্ছিলাম তার দুটো প্রধান আকর্ষণ ছিল আমার কাছে। এক, কার্শিয়াংয়ের ডাউহিল স্কুল। দুই, কার্শিয়াং থেকে 4 কিলোমিটার দূরে নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম। দার্জিলিংয়ে এলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বসতবাটি মাংপোতে আমরা সবাই একবার ভিজিট করি, কিন্তু কার্শিয়াংয়ে রয়েছে শরৎচন্দ্র বোস ও নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি বসতবাটি। অনেকের কাছেই হয়তো এই তথ্যটি নেই, বা থাকলেও সবসময় সময় করে যাওয়া হয়ে ওঠে না। আমি কিন্তু ওটা দেখব বলে একদম নিশ্চিত করে এসেছিলাম। বেশ অনেকক্ষণ এরপর গাড়ি চলার পরে গাড়ি এসে থামলো একটা ছোট্ট পাহাড়ি ক্যাফে, তার নাম টিম্বু। বেশ সুন্দর অনেকটা জায়গা নিয়ে রয়েছে এই ক্যাফে। সামনে বাগান, লন, চেয়ার রয়েছে। পাশে রয়েছে একটা কিউরিও শপ, যেখান থেকে আপনি এখানকার অথেন্টিক নর্থ বেঙ্গলের গিফটস কিনতে পারেন। তবে দামটা একটু চড়া এখানে, এবং খাবারের দামটাও। অনেকে বলেন যে ড্রাইভারের সাথে নাকি এখানে শপ ওনারদের একটা কোলাবোরেশন থাকে, তাই ড্রাইভাররা এখানে সবাইকে নিয়ে আসে। কিন্তু সেরকমটা নয়। আমার গাড়ির ড্রাইভার কিন্তু আমাদেরকে স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করেছিল যে আমরা এখানে যেতে চাই কিনা। ক্যাফেটার লোকেশনাল ভিউ এতটাই সুন্দর যে আমরা না করতে পারিনি। আর কিছু খাবে না বলাতে ওর জন্য নেওয়া হলো একটা চিকেন সুইট কর্ন স্যুপ, আর আমরা নিয়েছিলাম ছোলে বাটুরে। এতটা জার্নি করার পরে আমার কিন্তু পেয়ে গেছিল বেশ একটু ঘুম ঘুম ভাব। কিন্তু না, বাইরের লোকেশনটা যদি আপনাদের না দেখাই, এটা কিন্তু একটা বড় মিস হয়ে যাবে। জাস্ট দেখুন ক্যাফেটা থেকে পুরো জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। ক্যাফেটা একটু টিলার উপরে। ক্যাফেটির বাগানে তীর তীর করে বয়ে চলেছে কোনো এক নাম না জানা ঝর্ণার মতো জলের ধারা, আর গার্ডেনটাও খুব সুন্দর করে সাজানো। ক্যাফে থেকে বেরিয়ে আবার শুরু হলো আমাদের পথ চলা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কার্শিয়াংয়ের দোরগোড়ায়। তখন কিন্তু আকাশে বেশ মেঘ করে এসেছে, দিচ্ছে ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া। ঢুকতেই দেখলাম পুরো মহিলা পরিচালিত একটা ছোট্ট বাজার বসেছে। সেখানে মোমো, বিভিন্ন চাইনিজ খাবার থেকে শুরু করে জামা কাপড়, ফুলের গাছ, সব কিছু বিক্রি হচ্ছে, কিন্তু পুরোটাই মহিলা পরিচালিত। আর পাহাড়ি বাড়িগুলো নিয়ে তো বলার কিছুই নেই। ফুল দিয়ে এত সুন্দর করে এরা বাড়িগুলোকে সাজিয়ে রাখে, দেখে মনে হয় একদম হাতে আঁকা একটা ছবি। এরপর আবার রাস্তা, পথ চলা শুরু, কিন্তু নিজেকে আর রেজিস্ট করতে পারলাম না। সুইডেনকে বললাম, দাঁড়াও তো একটু এই পাহাড়ি রাস্তায় হেঁটে ছুটে দেখে নি। মন প্রাণ ভরে নিয়ে নিলাম কিছুটা অক্সিজেন। আর তারপরে আরও কিছুক্ষণ চলার পরেই পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য ডাউহিল স্কুলে। প্রায় 150 বছর আগে 1879 সালে গোড়াপত্তন হয় এই ডাউহিল স্কুলের। আর আজও এর ঐতিহ্য রয়েছে ঠিক একই রকম। স্কুলটিকে বাইরে থেকে দেখে শুধু একটাই কথা মনে হলো যে আমাদের যে বাচ্চাগুলি রয়েছে তারা কিন্তু মিস করে যাচ্ছে অনেক কিছু। এরম একটা জায়গায় বেড়ে ওঠা, নিজেদেরকে গড়ে নেওয়ার সুযোগ যাদের হয় তারা সত্যিই সৌভাগ্যবান। আমাদের এর পরের গন্তব্য ছিল শরৎচন্দ্র বোসের বাড়ি, যেটি কার্শিয়াং থেকে 4 কিলোমিটার দূরে গিদ্দা পাহাড়ের ওপরে তৈরি হয়েছিল। শরৎ বোস বাড়িটি কিনেছিলেন প্রায় 1922 সালে, এবং উনি ওখানে ছিলেন 1933 থেকে 35 সাল অবধি। আর সেখানে নেতাজি এসেছিলেন 1936 সালে বেশ কয়েক মাস। এছাড়া ওখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও
অনেক দিন ছিলেন তার মৃত্যুর আগে। সুতরাং বুঝতেই পারছেন কি অসাধারণ ঐতিহ্যে সমৃদ্ধ এই বাড়িটি। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার বাড়িটি অধিগ্রহণ করে তৈরি করেছে নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম, এবং এটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ সাইটের লিস্টে অন্তর্গত। বাড়িটির লোকেশনাল ভিউ অসাধারণ বললেও বোধহয় কম বলা হবে। এইখানে এই বাড়ির সামনে বাগানে দাঁড়িয়ে চারিদিকে যতদূর যায় এই পাহাড়ের সৌন্দর্য দেখার অনুভূতিটাই ছিল আলাদা। রয়েছে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু। এছাড়া প্রত্যেকটা গাছের সঙ্গে লাগানো রয়েছে তার বিজ্ঞানসম্মত নামও। এরপর আমরা বাগানের ভিতর দিয়ে হেঁটে বাড়িটির পিছন দিক দিয়ে এর এন্ট্রান্স দিয়ে ঢুকলাম ভেতরে। ভিডিও করা এখানে প্রথমে ঢুকতেই বারণ করা হয়েছিল, কিন্তু বিশ্বাস করুন নিজেকে লুকিয়ে ভিডিও করা থেকে বিরত করতে পারিনি। এখানে রয়েছে নেতাজি ও শরৎ বোসের ব্যবহার করা জামা, জুতো, আসবাবপত্র, বই, খাতা, পেন সমস্ত কিছু। রয়েছে এখানে বসে লেখা অগন্তি চিঠির কপি, যা নেতাজি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, জওহরলাল নেহেরুকে এবং তার প্রিয় মানুষদের। তৈরি হয়েছে এখানে বহু বক্তৃতার খসড়া। সব কিছুই এখানে রাখা রয়েছে খুব সযত্নে। নিষেধ থাকা সত্ত্বেও খুব সাবধানে ভিডিও করেছি, তো সব জায়গার ছবি হয়তো আপনাদের পরিষ্কার করে দেখিয়ে উঠতে পারলাম না। তাই অনুরোধ রাখলাম, যখনই আপনারা আবার আসবেন উত্তরবঙ্গে, রবি ঠাকুরের বাড়ির সাথে সাথে নেতাজির এই বাড়িটি অবশ্যই রাখবেন আপনার লিস্টে। বাঙালি হিসেবে এই জায়গাটা দেখতে কিন্তু আপনাকে আসতেই হবে। আজ ফেরার পথে আলাপ হলো এই মিউজিয়ামের সংরক্ষক এই মানুষটির সাথে। সদা হাস্যময় মানুষটির থেকেও জানতে পারলাম অনেক অজানা কথা। আর ভিজিটের বুকে লিখে রেখে এলাম যে এটা ছিল আমার অভিজ্ঞতার মধ্যে অন্যতম সেরা একটা। এখান থেকে বেরিয়ে আমাদের গন্তব্য ছিল আমাদের হোমস্টে, যেটা ছিল রাংজু ভ্যালিতে। কিন্তু হঠাৎ করে দেখলাম সামনে শুধুই মেঘ। দাঁড়িয়ে পড়লাম। এই দৃশ্য দাঁড়িয়ে না দেখলে মন ভরে না। আজকে যেহেতু আমাদের আর কোথাও যাওয়ার ছিল না, সোজা হোমস্টেতেই যাওয়ার ছিল, তাই জন্য আস্তে ধীরে করে গিয়ে মাঝে দাঁড়িয়ে মনের মতো করে রাস্তাটাকে উপভোগ করতে করতে পৌঁছলাম আমাদের হোমস্টে, যেটা ছিল মাংপু থেকে মাত্র 2.5 কিলোমিটার আগে। মাংপু থেকে 2.5 কিলোমিটার আগে বাঁদিকে বেঁকে গেলে এই ছোট্ট পাহাড়ি গ্রাম রাংজু ভ্যালি। হোমস্টেতে যাওয়ার রাস্তাটা এখনও ঠিকমতো তৈরি হয়নি, তাই হয়তো বয়স্ক মানুষদের আসতে একটু অসুবিধে হবে, সেটা আগেই জানিয়ে রাখলাম। এই রাস্তা দিয়ে পৌঁছলাম আমাদের রাংজু ভ্যালি হোমস্টে বা আরতি হোমস্টে। হোমস্টেটা নিয়ে করব পরে ডিটেলসে ভিডিও, কথা বলবো রাংজু ভ্যালি সম্পর্কেও। আজ এটুকুই। আমাদের প্রথম দিনের জার্নি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।